অন্ধকারে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে হঠাৎই। জলজল করা চোখের মতো রেস্টুরেন্টের ঝাড়বাতিগুলো আলো ফেলে বিশৃঙ্খল পরিবেশে। ভাঙা টেবিল, চেয়ার, ছড়িয়ে থাকা কাচের টুকরো আর ধোয়ার ভেতরেও এক অদ্ভুত থমথমে উত্তেজনা টের পাওয়া যায়। হঠাৎ করেই মায়াঙ্ক হিমশীতল কণ্ঠে বলে, শোন ডমিনিক, এই হামলার পেছনে তোর হাত থাকলে আমি তোকে ছেড়ে দেবো না। ম্যারিড, আমি খুব ভালো করে জানি তোকে এখানে শেষ করে দিলেও তোর হয়ে কেউ রিভেঞ্জ নিতে আসবে না। ইউ আর নট স্কেয়ার্ড ম্যান। ডমিনিকের ঠোঁটের কোণে একটুখানি কুটিল হাসির রেখা ফুটে উঠলেও চোখের গভীরে ভয় সুস্পষ্ট। অ্যাশার এক ঝটকায় তার দিকে ইঙ্গিত করে বলল। পাশ থেকে তাচ্ছিল্যের হাসি এসে ডমিনিক বলে উঠল, মগের মূল্য পেয়েছ? এই শটগানের দাম জানো? লোড ছাড়া 2 মিলিয়ন উইল। অ্যাশার ঠান্ডা কণ্ঠে তাকে প্রত্যুত্তর করে, আমি তোমাকে সব মিলিয়ে 8 মিলিয়ন দিয়েছে। কিন্তু তাদের এই কথোপকথনের মাঝেই মায়াঙ্ক চোখ ছন্দপতনের ইঙ্গিত ধরে ফেলে। তার কণ্ঠ দ্রুততর হয়ে ওঠে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোরা শর্টকাট নিয়ে তামাতামি করছিস। উইলো, ওদের পজিশন চেঞ্জ হয়ে গেছে। উই হ্যাভ টু গেট আউট অফ হিয়ার। হ্যান্ডকাফ। অ্যাশারের কঠিন হুকুমের সঙ্গে সঙ্গে মায়াঙ্ক বিদ্যুৎ গতিতে ডমিনিকের কবজিতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। এত দ্রুত ঘটনা ঘটে যে ডমিনিক বুঝতেই পারছে না কি হয়েছে। মায়াঙ্ক দ্রুত ইয়ারপিসে হাত রেখে বিড়বিড় করে কিছু নির্দেশ পাঠায়। আর ঠিক তখনই ন্যাটালি এক হাতে এলিজাকে ধরে, আর এক হাত টেবিলে উল্টে দেয়। চারপাশে ধুলো আর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ন্যাটালি এক ঝলক তাকিয়ে মুচকি হেসে বলে, ইটস ইউর টাইম ম্যাম, হোল্ড দ্য পজিশন। এই বলে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, রিভলভার হাতে নিয়ে রেস্টুরেন্টের পেছনের দিকে ছুটে যায়। ঠিক তখনই সদর দরজা ভেঙে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢোকে, গুলি ছুটতে থাকে। তাদের লক্ষ্য যেন অন্ধকারের মধ্যেও ধ্রুবতারার মতো স্পষ্ট, কিন্তু একই সঙ্গে কিচেন এরিয়া থেকে গুলির ঝড় নামে তাদের দিকে। এলিজার কানে ইয়ারপিসের মৃদু স্বর ভেসে আসে, ম্যাম, হুইল এখন বের হবে। আপনার কাজ হচ্ছে ওদের বের হওয়ার সময় কেউ শ্যুট করতে এলে আপনি তাকে শ্যুট করবেন। ভয় পাবেন না ম্যাম, আপনি এখানে একা না। দেখুন, দোতলায় সবাই পজিশনে আছে। নাটালির কথার ভিত্তিতেই এলিজার চোখ স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে ওঠে। দোতলায় ছায়ার মতো 6-7 জন স্নাইপার নিখুঁত দৃষ্টিতে টার্গেট করে রেখেছে। এলিজা মাথা নত করলো। সবকিছু টালগোল পাকিয়ে যাচ্ছে। কি থেকে কি হচ্ছে সে বুঝতেই পারছে না। অ্যাশারের কথা মাথায় আসতেই সে কর্নার টেবিলের দিকে তাকায়। কিছুক্ষণের মধ্যেই ডমিনিককে এক হাতে টেনে ধরে, আর এক হাতে গুলি চালাতে চালাতে অ্যাশার টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসে। পাশেই মায়াঙ্ক নিশানা করে গুলি চালিয়ে যাচ্ছে। এলিজা কিয়ৎক্ষণ অ্যাশারের দিকে তাকায়, মুচকি হেসে বলে, শান্ত শিষ্ট অ্যাশার আর এই অশান্ত অ্যাশারের মাঝে কত পার্থক্য। কিন্তু আমার দুটো চরিত্রই ভালো লাগে। কেন? মাথা তুলে তাকাতেই সে দেখলো কয়েকজন লোক অ্যাশারের দিকে টার্গেট করে রেখেছে, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত দ্বিধার রেখা ফুটে উঠেছে। গুলি করতে সাহস পাচ্ছে না তারা। এলিজা কানের ইয়ারপিসে হাত রেখে বলল, এই অ্যাটাকের পেছনে কার হাত আছে জানো? অপর পাশ থেকে ন্যাটালি জিজ্ঞাসা করলো, কে? ডমিনিক। মানে? যদি থার্ড পার্টি হতো এতক্ষণে অ্যাশারদের ওপর গুলি চালিয়ে ফেলতো। অ্যাশার ডমিনিককে শিল্ড হিসাবে ব্যবহার করছে ন্যাট, আর এই জন্যই ওরা শ্যুট করছে না। ইউ আর রাইট ম্যাম, আমি এক্ষুনি মায়াঙ্ককে জানাচ্ছি। এলিজা ট্রিগারে আঙুল রেখে বড় একটা শ্বাস ফেলে নিজেই আওড়ালো, এলিজা, দিস টাইম ইউ আর ডুইং ইট ফর ইয়োর হাজব্যান্ডস সেফটি। আর এক মুহূর্ত নষ্ট করলো না। বারে বারে কয়েকবার পজিশন চেঞ্জ করে গুলি চালালো। সাথে সাথেই 5 জন মাটিতে পড়ে গেল। নড়াচড়া অবধি করলো না। তার দৃষ্টি পরিবর্তন লক্ষ্য করতেই ডমিনিক তার হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে পেটের কাছে ধরে বিকৃত হাসল। অ্যাশারের চোখে চোখ রেখে বলল, সাথে সাথেই অ্যাশারের আর্তনাদে মায়াঙ্ক আর এলিজা দুজনেই চিৎকার করে উঠল। ন্যাটালির সিগন্যাল পেতেই মায়াঙ্ক বলল, ন্যাট, হারি আপ, টেক মিসেস মিলার ফ্রম হিয়ার। গুলি লেগেছে হুইলোর। এলিজা উঠে দাঁড়িয়ে দৌড়ে অ্যাশারের কাছে যেতে নিলে খপ করে তার হাত ধরে নেয় ন্যাটালি। 2 হাতে চেপে ধরে এলিজার পেট। শক্ত গলায় বলে ওঠে, ম্যাম প্লিজ। আমাকে ছাড়ো ন্যাচুরালি। ম্যাম প্লিজ, এমন করবেন না প্লিজ, আই বেগ ইউ। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। ম্যাম প্লিজ শান্ত হন প্লিজ। এই মুহূর্তে আপনাকে বের করাটা আমাদের প্রথম প্রাধান্য। আপনি গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। সে ছুটে যেতে নিলে ন্যাটালি আরো শক্ত করে তাকে টেনে ধরলো। সে ছটফট করলো, কাঁদলো, পাগলের মতো হাত ছোড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে অ্যাশারের সন্নিকটে যেতে পারে না। এলিজাকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যায় ন্যাটালি। পিছনে পড়ে থাকে অ্যাশারের রক্তাক্ত কায়া।
ন্যাটালি বেরিয়ে যেতেই মায়াঙ্ক ডমিনিকের হাতে শুট করে। ব্যথায় গুঙিয়ে ওঠে ডমিনিক। হাত থেকে রিভলভার পড়ে যেতেই মায়াঙ্ক কিচেন এরিয়ার দিকে ইশারা করে। ফলস্বরূপ সেখান থেকে দুজন লোক এসে ডমিনিককে টেনে ধরে নিয়ে যায়। পরিস্থিতি হাতের মুঠোয় আনতে তাদের বেশ কিছু সময় পার হয়। পুরোটা সময় নিজেকে শক্ত রেখে পরিস্থিতি সামলায় মায়াঙ্ক। কিছুটা সময় পর ধপ করে বসে পড়ে চেয়ারে। ইয়ারপিসে হাত রেখে কণ্ঠে দৃঢ়তা এনে বলে, অল ইউনিটস রিপোর্ট ব্যাক। অপর পাশ থেকে একে একে কণ্ঠ ভেসে এলো, ক্লিয়ার। রেস্টুরেন্ট ব্যাক সাইড সিকিউরড। কিন্তু মায়াঙ্কের কানে কিছুই ভালো লাগছিল না। কিছু একটা তারা ভুল করেছে, কিন্তু কি সেটাই মাথায় ঢুকছে না। নিজের ফোন বের করে সে ন্যাটালিকে ফোন করলো। অপর পাশ থেকে সঙ্গে সঙ্গে কল রিসিভ হতেই শান্ত স্বরে সে জিজ্ঞাসা করলো, নেট স্ট্যাটাস? মিসেস মিলার সেফ গাড়িতে তুলে দিয়েছি, কিন্তু আমি একটা ব্লান্ডার করে ফেলেছি। মানে কি করেছিস? মিসেস মিলার অনেক স্ট্রাবর্ন একজন মানুষ, আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, তাই ওনাকে মিডাজোলাম ইনজেক্ট করে ফেলেছি। হোয়াট নেট, আর ইউ ক্রেজি? কেটামিন ইউজ করলি এনাফ ছিল। ডোজ কেমন দিয়েছিলি তা বল। আমি জানি না, আমি... তার কথা শেষ না হতেই মায়াঙ্ক রেগে গিয়ে বলল, কনসাল্ট আ ডক্টর নাও। রেডি হয়েছো? আরেকটু। রন, তুমি কি... চার্লট কিছু বলার আগেই তাকে টেনে নিজের কাছে এনে আলতো করে ওষ্ঠ ছোঁয় অ্যারন। মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, তোমার ফ্যামিলির সাথে দেখা করতে যাব। আই এম নার্ভাস। ওরা তোমাকে মেরে ফেলবে না রন, কাম ডাউন। ওকে ওকে। রন, অ্যাশ কোথায়? ওকে তো ফিরতে দেখলাম না। হবে হয়তো সিজদের বাড়িতে। আজকে সারাদিনও বাড়ি ফিরলো না, উইয়ার্ড। এইটা আরও অদ্ভুত হতো যদিও বাড়িতে থাকতো। জানো, আগেও বাড়ি ফিরলেই আমাদের হওয়া টাইট যেত। ক্রিস্টি ওকে যা ভয় পায়, ও বাড়িতে এলেই ক্রিস্টি একদম শান্ত হয়ে যায়। হয়েছে হয়েছে, এখন চলো। চলো। আলিশান এক জাপানিজ রেস্তোরাঁ নিরিবিলি একটা কর্নারে চা পান করছে চার্লস। পাশে বসে মেলোডি রাফায়েলের সাথে কথায় ব্যস্ত। কিছু সময় বাদেই চার্লট অ্যারনের হাত ধরে তাদের সামনে এসে বসলো। চার্লস চোখ খুলে চাইতেই অ্যারন মাথা নত করে অভিবাদন জানালো। চার্লট হাসি মুখে চেয়ার টেনে বসে পড়লো, কিন্তু অ্যারন যেন একটু দ্বিধায়। চার্লসের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে স্থির হয়ে আছে। লেট হলো যে, কিছু হয়েছে? না মিস্টার আমর, এমনিতেই লেট হয়েছে। চার্লস তখনও প্রগাঢ় দৃষ্টিতে অ্যারনের দিকে চেয়ে আছে। তার চাহনিতে ভরকে গিয়ে অ্যারন গলায় যতটা সম্ভব স্বাভাবিকতা রেখে আস্তে করে বলল, আপনার সাথে পরিচয় হতে পেরে ভালো লাগছে চার্লস। চার্লস কোনো কথা বলল না, শুধু চোখ সরিয়ে আবার চায়ের কাপ তুলল, এক চুমুক শেষ করে রেখে দিল টেবিলে। এরপর ধীর গলায় বলল, তোমার কাজ কি? জার্নালিস্ট। চার্লস একটু ভুরু কুচকালো, ধীরস্বরে জিজ্ঞেস করলো, জার্নালিস্ট? অ্যারন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এন্টারটেইনমেন্ট জার্নালিজম করি। সিনেমা, মিউজিক, সেলিব্রিটি, ইন্টারভিউ এসব নিয়ে কাজ করি। চার্লস চায়ের কাপ নামিয়ে রেখে ঠান্ডা চোখে তাকালো। মানে গসিপ? অ্যারন একটু অপ্রস্তুত হলো, নিজেকে সামলে নিয়ে বলল, না, ঠিক গসিপ না। আমি ইন্ডাস্ট্রির ভেতরে খবর নিয়ে আর্টিকেল করি, এছাড়া পার্সোনাল ইন্টারভিউগুলো হ্যান্ডেল করি। চার্লস হালকা হাসলো, সেই হাসিতে কিছুটা ব্যঙ্গ লুকানো ছিল। বাঁকা হেসে হেসে বলল, তাহলে আমাদের জীবন নিয়ে কবে লিখবে? চার্লট বিরক্ত হয়ে চার্লসকে চোখ রাঙিয়ে বলল, মিস্টার চার্লস লরেন্ট, আমাদের ডিল কি যেন ছিল? চার্লস অ্যারনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরস্বরে বলল, চেরিকে ভালোবাসো? অ্যারন জড়তা নিয়েই বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি। বিয়ে করবে কবে? আপনি চাইলে আজই আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। কিছুটা তৎপর হয় অ্যারন। তার উত্তর শুনে রাফায়েল, চার্লস আর মেলোডি খুশি হয়। রাফায়েল, চার্লস আর মেলোডি একে অপরের দিকে তাকালো, তারপর একসঙ্গে হাসলো। চার্লট চোখ ঘুরিয়ে চার্লসের দিক থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। তার আর অ্যারনের মাঝে আর কোনো বাধা নেই। ভাবতেই তার মনটা উৎফুল্লতায় ভরে উঠল। কিরে, মরে গেছিস? ওঠ। ডমিনিকের নিঃশ্বাস অনিয়মিত হয়ে আসছে। শরীরের কোথাও আর ব্যথার অনুভূতি কাজ করছে না, হয়তো তার নার্ভগুলো আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে। মায়াঙ্ক উঠে ডমিনিকের চুলগুলো টেনে ধরে সজোরে তার বাম গালে চড় বসালো। ব্যথায় গুঙিয়ে উঠল ডমিনিক। মায়াঙ্ক বাঁকা হেসে বলল, এই তো আমাদের ছোট্ট ইঁদুরটা জেগে উঠেছে। ঘরে থাকা প্রত্যেকটা মানুষই ঠান্ডা আর অমানসিক ভাবে হেসে উঠল। ডমিনিকের গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার উপক্রম। সে ভালোই বুঝতে পারছে তার ভুল, কিন্তু বলার চেষ্টা করতেই মায়াঙ্ক তার ঠোঁটে আঙুল চেপে ধরল। মিস্ত্রি হেসে বলল, শান্ত শান্ত, এখন অনেক কিছু বাকি আছে। ডমিনিক ভয়ার্ত চোখে মায়াঙ্কের দিকে তাকায়, বিড়বিড় করে বলে, আমি সত্যি হুইলোকে মারতে চাইনি ওরাকল। ও তাই? বুলেট তো রিভলভার টেনে নিয়েছিলি তাই না? বুলেট ট্রিগারও চেপেছিলি তাই না? ইউমার।
মায়াঙ্ক কিছু বলার আগেই অন্ধকার রুমের লাইটগুলো জ্বলে উঠল। ভ্যালেন্টিনা বাঁকা হেসে বলল, বাবা, ডমিনিক ওঠো ওঠো, ওয়েক আপ টু রিয়েলিটি, নাটক করা বন্ধ করো বেবি। ডমিনিক চোখ বড় বড় করে বলল, শান্ত ভ্যালেন্টিনো। ভ্যালেন্টিনা এক অদ্ভুত মিষ্টি হেসে বলল, আরে আমার বয়ফ্রেন্ড আমাকে চিনতে পেরেছে দেখছি। না বেবি, আমি তো তোমার জন্য গিয়েছিলাম তোমার উপর নজর রাখতে। তোমার কাছে লাইল থাকলে আমার বসের সাথে বেইমানি করা হতো। ভ্যালেন্টিনার কথা শেষ হতেই কয়েকজন একসাথে হেসে ওঠে। ডমিনিক চারদিকে চোখ বুলাতে হতভম্ব হয়ে যায়। মাথা নিচু করে হেসে ফেলে সে, তাচ্ছিল্যের হাসি। নিজেকে আজ তার বড্ড বোকা মনে হচ্ছে। বিড়বিড় করে বলতে থাকে, সান্তা ভ্যালেন্টিনো দাস্তো মরিন্তি, এনিজো মারিনো, ইসাবেলা অর্তেগো, লিওনার্দো বিয়ান্সি, আর কতজনকে কবজা করে নিয়েছো এই উইলো? এনজো ফিক করে হেসে বলল, কবজা করা তো পরের কথা, হইল আমাদের বস ডমিনিক। নাইস টু মিট ইউ এনজো ম্যারিনো, নাম শুনেছ নিশ্চয়ই? এনিজো মরিনো ফ্রম কাসা নেত্রোসো, আন্ডারওয়ার্ল্ডের সবাই গেস্ট নামে চেনে। সেকেন্ড ইন কমান্ড, এম আই রাইট? ইতালিয়ান মাফিয়া, ইমপ্রেসিভ। তোমার ভালোই জ্ঞান আছে দেখছি। তবে ইতালিয়ান মাফিয়া না বলে সিসিলিয়ান বললে বেশি সম্মানের লাগে। যাই হোক, আজকের ঘটনা মাসুল তোমাকে দিতেই হবে ডমিনিক। তুমি জানো না তুমি কার গায়ে হাত তুলেছ। মায়াঙ্ক পেছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েই বলল, গার্ডস লক হিম আপ অ্যাগেন। ডমিনিককে নিয়ে যেতেই সকলে ছড়িয়ে ছিটিয়ে বসলো। তাদের অপেক্ষা একজনের জন্যই। কিছুক্ষণ পর ন্যাটেলি এলিজাকে নিয়ে আসতেই সকলে উঠে দাঁড়ায়। এলিজার হয়ে ন্যাটেলি বলে, মিট স্কারলেট মিসেস, প্লিজ মিট আওয়ার মেম্বার্স। ওরা CISI এর লোক না। এলিজা মাথা নাড়িয়ে মলিন হাসে। মায়াঙ্ক একটা চেয়ার এগিয়ে দিয়ে বলে, মিসেস, সবাই আপনাকে নিজের পরিচয় দেবে, আপনি ঠিক আছেন তো? এবারও মাথা নাড়ায় এলিজা। এলিজার সম্মতিসূচক উত্তরে সোজা হয়ে দাঁড়ায় মায়াঙ্ক। ন্যাটেলি এলিজার সামনে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ন্যাটেলি গ্লোরি, হেডকোয়ার্টার এনফোর্সার। হেডকোয়ার্টার ম্যানেজমেন্টের সকল দায়িত্ব আমি পালন করি। আপনি টরেন্টোতে থাকাকালীন আপনার সকল দায়িত্ব আমার। ন্যাটেলির পর একে একে নিজেদের পরিচয় দেওয়ার পর চুপ করে যায় এলিজা। কিছু সময় পর নিজেকে শক্ত করে বলে, All unit, go back to your respective sectors. সকলে একসাথে বলে ওঠে, ইয়েস বস। তারা চলে যেতেই টপ টপ করে চোখ বেয়ে পানি ঝরতে থাকে এলিজার। ধপ করে বসে পড়ে ফ্লোরে। অ্যাশারের অনুপস্থিতি তার হৃদয়ের অতল গভীরে সূক্ষ্ম আঁচড় কেটে রক্তাক্ত করে যাচ্ছে বারংবার। মায়াঙ্ক দ্রুত এসে তাকে কোলে তুলে নেয়। হাঁটা দেয় অ্যাশারের জন্য নির্ধারিত সেই রুমে। ঘরে এসে এলিজাকে বিছানায় শুয়ে দিয়ে পর্দা টেনে দিল মায়াঙ্ক। ঘরের সব আলো নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। পর্দার আড়াল থেকেই বলল, মিসেস, ড্রিম লাইট চালানো থাকুক, বেড সাইডের লাইট দরকার পড়লে জ্বালিয়ে নেবেন। মিসেস, একটু ঘুমান, মেডিসিনের জন্য আপনার এমন লাগছে, একটু ঘুমান। মায়াঙ্কের কথা শেষ হতেই ভাঙা গলায় এলিজা বলল, আচ্ছা আপনি যান। মায়াঙ্ক ঘর থেকে বেরিয়ে গেল। চোখ বন্ধ করে এলিজা গোটা কয়েক মুহূর্ত অ্যাশারের ভাবনায় মশগুল হলো। অতপর ভাবনার আদলে কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। প্রায় মধ্যরাত নাগাদ নিজের গায়ের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম হালকা হলো এলিজার। ওষুধের প্রতিক্রিয়া ভেবে সে অত পাত্তা দিল না। হঠাৎ করেই ঘাড়ের কাছে উষ্ণ শ্বাস টের পেতেই হকচকিয়ে উঠল এলিজার। চোখ খুলে তাকাতেই কারো অন্ধকার প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেল সে। চিৎকার করতে যাবে তার আগেই তার ওষ্ঠ নিজের আয়ত্তে করে নিল লোকটি। এলিজা খামচে ধরল লোকটার ঘাড়। ফলস্বরূপ এলিজার বড় বড় নখগুলো দেবে রক্ত বের হয়ে গেল জায়গাটা থেকে। লোকটা এক হাতে এলিজার দুহাত চেপে ধরে আর এক হাতে কোমর চেপে ধরল। এলিজা যখন বুঝতে পারলো কোনো উপায় সে ছাড়া পাবে না, ঠিক সেই মুহূর্তে সে একদম নিস্তেজ হয়ে গেল। ফলস্বরূপ লোকটার হাতও কিছুটা হালকা হয়ে এলো। সাথে সাথে এলিজা সজোরে লোকটার গালে চর বসিয়ে চিৎকার করে উঠল। ন্যাটালি সহ আরো কয়েকজন গার্ড দ্রুত এলিজার ঘরে এসে লাইট জ্বালিয়ে দিও। আর তাতেই তারা দেখলো এলিজার দুপাশে দূরতে ভার ছেড়ে দিয়ে কেউ বসে আছে। গালে হাত দিয়ে ভেবাচাকা খেয়ে আছে সে। ন্যাটালি আর গার্ডগুলো এই দৃশ্য দেখে থতমত খেলো। যথাসম্ভব পেছনে ঘুরে তাকালো। মায়াঙ্ক হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো দরজায়। এলিজার উদ্দেশ্যে বলল, মিসেস, আপনি চিৎকার কেন করলেন? সাথে সাথে এলিজা চোখ তুলে তাকায়। অ্যাশারকে নিজের কাছে উপলব্ধি করতেই সে আচমকা অ্যাশারকে জড়িয়ে ধরে। এবারে অ্যাশারের ওষ্ঠ নিজের আয়ত্তে নিয়ে নেয় সে। ওষ্ঠ উষ্ণতার বিলাসের মাঝেই অ্যাশার থেমে থেমে বলে, ওয়াইফ, ওরা দেখছে। এলিজা সে কথায় কোনো ভ্রুক্ষেপ হয় না। সে নিজের হাতের বাঁধন আরো প্রগাঢ় করে। অ্যাশারের হাসি চওড়া হয়। সেও জড়িয়ে ধরে এলিজাকে। হঠাৎ সকলের কথা মাথায় আসতে অ্যাশার হাতের ইশারায় সকলকে বাইরে চলে যেতে বলে। সকলে বাইরে যেতে এলিজাকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দেয় সে।
মাথার দুই পাশে হাত রেখে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় এলিজার উপর। মুচকি এসে জিজ্ঞাসা করে, ভালোবেসে ফেললে আমায়? এলিজা কোনো কথা বলে না। অ্যাশারের চুল নিজের মুঠোয় নিয়ে টেনে ধরে, আবারও নিজের ওষ্ঠ দবায় অ্যাশারের ওষ্ঠে। হালকা হাসির টাকা ফুটে ওঠে অ্যাশারের ঠোঁটে। বিড়বিড় করে বলে, See, I told you, you will love me anyway. রাত প্রায় 2টোর কাছাকাছি। এলিজার অনাবৃত দেহের উপর নিজের ভর দিয়ে উপরে লোমশ ব্ল্যাঙ্কেটে নিজেদের জড়িয়ে রেখেছে অ্যাশার। এলিজার ঘাড়ে মৃদু চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলো, প্রিন্সেস, তোমার উচিত ছিল শক্তভাবে সব সামলানো, তুমি ভেঙে পড়লে কেন? এলিজা কোনোরূপ প্রত্যুত্তর করল না। অ্যাশার আবারও এই প্রশ্ন করে, কিন্তু এলিজার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। এলিজার এই চুপ হয়ে যাওয়াটা অ্যাশারের ভালো ঠেকল না। প্যানিক অ্যাটাকের দরুন অ্যাকিউট স্ট্রেস বা ফ্রিজ হয়ে যায়নি তো? ভাবনার মাঝেই সে এক ঝটকা এলিজাকে উল্টে নিজের মুখোমুখি করে। চোখে ভয় নিয়ে সে এলিজার দুগালে হাত দিয়ে চেপে ধরে বলে, স্পিক আপ প্রিন্সেস, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, আমি তো তোমাকে আগেই তৈরি হতে বলেছিলাম। এলিজা প্লিজ কথা বলো। আমি ঠিক আছি। এতক্ষণ কথা বলোনি কেন? ভয় পেয়েছো? ভয় পাওয়ার মতো জিনিস এলিজা। আমিও পেয়েছি অ্যাশার। আর কোনো কথা বলে না সে। তার অসম্ভব ভারী গলায় আটকে ওঠে অ্যাশার। কিছু বলার প্রয়াস করে না সে। এলিজা নিজেই বলতে শুরু করে, আমি স্বার্থপর কিন্তু অমানুষ না অ্যাশার। আমি সব সামলে নিয়েই এখানে এসে বসেছি। বিশ্বাস না হলে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। আমি সবটা জানি, কিন্তু আমার গলে ডাকার পর এমন পাগলের মতো কেন করলে? নিজেও জানি না অ্যাশার। এটাই ভালোবাসি এলিজা। অ্যাশার মিলার, তোমার এই পৈশাচিক জীবনে আমি থাকতে চাই না। আমাকে মুক্তি দাও অ্যাশার। প্রতিনিয়ত তোমার এই সব দেখলে আমি ঠিক থাকবো না অ্যাশার। তুমি আজ বেঁচে ফিরেছ, কাল ফিরবে, কিন্তু পরশুর কি গ্যারান্টি অ্যাশার? আমি জানি না যে তোমাকে ভালোবাসি কিনা, কিন্তু ভালোবাসলেও আমি তোমার থাকতে চাই না। আই ওয়ান্ট ডিভোর্স। অ্যাশার স্থির হয়ে গেল। কিছু সময় চুপ থেকে বিড়বিড় করে বলল, মাত্র কয়েক মুহূর্ত আগে আমার বাহুডারা নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করেছিলে, আর এখন মুক্তি চাইছ? তার চোখ দুটো ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠল। এক গভীর নীরবতা ঘিরে ধরলো ঘরটাকে। এলিজার গলায় কোনো কম্পন নেই, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের যন্ত্রণা খেলা করছে। অ্যাশার ধীরে ধীরে উঠে বসলো। লোমশ ব্ল্যাঙ্কেটটা একটু সরে গিয়ে উষ্ণতায় ঘেরা টোপে আটকে থাকা শীতল বাতাস এলিজার নগ্ন ত্বকের উপর বয়ে গেল। শীতল বাতাস এলিজার গায়ে কাটা দিয়ে উঠল। অ্যাশার এলিজার সারা দেহে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ডিভোর্স? কথাটা উচ্চারণ করার কয়েক সেকেন্ডের মধ্যেই সে হাত বাড়িয়ে এলিজার চিবুকে আঙুল রাখলো। বাঁকা হেসে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি এটা চাও প্রিন্সেস? এলিজার গলা শুকিয়ে আসে, কিন্তু সে চোখ ফেরায় না। বিরক্তি নিয়ে জবাব করে, হ্যাঁ। এক মুহূর্তের জন্য অ্যাশার তাকিয়ে থাকে। তারপর তার মুখে এক ধরনের নিঃশব্দ উন্মাদনার ছাপ পড়ে। ঠোঁট বাঁকা হয়ে আসে। ফিসফিস করে বলে, তাহলে কাজ করে এলিজা। কথা শেষ না করে সে ফের বিছানা এলিজাকে বন্দি করে ফেলে নিজের বলিষ্ঠ দেহের আদলে। হালকা ঝুঁকে এলিজার কানে কামড় বসে। স্মিত হেসে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে যখন আমি তোমাকে সত্যি মুক্তি দেব, কিন্তু এখন তো তোমার উপর আমার অনেক অধিকার বাকি আছে, তাই না? অ্যাশার ফের তার গাল ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলে, ভয় পাচ্ছ? এলিজা আবারও আগের মতো নিশ্চুপ হয়ে যায়। তার তরফ থেকে কোনো উত্তর নেই। অ্যাশার আরেক হাত দিয়ে এলিজার কাঁধ চেপে ধরে বলে, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কারণ তুমি ভুলে গেছো আমি কে। এলিজা ভালোভাবে অবলোকন করে অ্যাশারের কণ্ঠে কোনো আবেগ নেই, নেই কোনো কোমলতা, শুধু হুমকির মতো ঠান্ডা কিছু একটা। তার ভাবনার মাঝেই অ্যাশার আবারও বলে ওঠে, তোমার মুক্তি তখনই সম্ভব হবে যখন আমি চাইব। তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে যেতে দেব? ড্রিম অন, আই উইল কিল ইউ আর আই উইল ডাই ফর ইউ, বাট আই ওয়ন্ট লিভ ইউ। এলিজা অ্যাশারের চোখে চোখ রেখে বলল, দেন কিল মি। এলিজার উত্তরে অ্যাশারের চোখের দৃষ্টি অগোছালো হলো। ঘোলাটে চোখ জোড়া ছোট ছোট করে বলল, আর ইউ শিওর প্রিন্সেস? এলিজা তার প্রশ্ন না বুঝেই বলল, ইয়েস। ফিক করে হেসে ফেলল অ্যাশার। কিছু মুহূর্তের ব্যবধানে আবারও হাসি ফিকে হয়ে গেল। এলিজার গর্দানে ছোট ছোট অধরাঙ্কন করতে করতে এলোমেলো গলায় বলল, ডিড ইউ জাস্ট সাবমিট ইট ইয়োরসেলফ? আই লাইক ইট প্রিন্সেস। এলিজা কিছু বলতে যাবে তার আগেই দরজায় নক পড়তে অ্যাশার রাগান্বিত গলায় জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে আওয়াজ এলো, 2টো বেজে গেছে, তোরা বের হবি কখন? অ্যাশার কোনো উত্তর না করে উঠে দাঁড়ায়। স্ট্যান্ডে রাখা টাওয়াল নিজের কোমরে পেঁচিয়ে নেয়। চুলে হাত রেখে ব্যাক ব্রাশ করে বড় একটা শ্বাস নেয় সে। এলিজাকে উঠতে বললে সে উল্টো ব্ল্যাঙ্কেটে নিজেকে জড়িয়ে নেয়। তার কর্মকাণ্ডে অ্যাশার ঈষৎ হাসে। আশঙ্কায় ব্ল্যাঙ্কেট টেনে বিছানা থেকে ফেলে দেয়। ভরকে যায় এলিজা। দ্রুত পাশে থাকা বালিশ নিজের গায়ের উপর দিয়ে আচ্ছাদিত করতে চায় নিজের উন্মুক্ত কায়া। এবারেও এলিজার উন্মুক্ত দেহে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে হাসে অ্যাশার। খপ করে এলিজার পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে। এলিজা নড়াচড়া করে পা ছাড়ানোর জন্য। তাতে কোনো লাভ হয় না, বরং অ্যাশার একটু ঝুঁকে এলিজার কোমর চেপে নিজের কোলে তুলে নেয়। অনিচ্ছাকৃতভাবেই এলিজার 2 পা অ্যাশারের শরীর আঁকড়ে ধরে।
অ্যাশার এলিজার কোমর ছেড়ে দিলে সে পড়ে যেতে নেয়। ফলস্বরূপ দুহাতে সে অ্যাশারের ঘাড়ে হাতের বাঁধন শক্ত করে নেয়। অ্যাশার বাঁকা এসে বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল পাকাতে হয়। এলিজাকে কোলে নিয়ে এসে বাথরুমের দিকে হাঁটা দেয়। এদিকে মায়াঙ্ক দরজার সামনে বোকা মনে দাঁড়িয়ে আছে। ন্যাটালি তার কাঁধে হাত রেখে বলল, মিনিমাম 1 ঘন্টা লাগবে। লেটস হেড ব্যাক। না নেট, ওদের এখনই বের হতে হবে, একটু ওয়েট কর।